আমরা তো আবৃত্তি করব। কি করব? আবৃত্তি। তাহলে আবৃত্তিকে জানতে হবে। না জানলে আমি এই আবৃত্তি করব কি করে? আর আবৃত্তি করা মানে কেবল যে কবিতা বলা বা আবৃত্তি করা তা তো নয়। আবৃত্তি এই শব্দের মধ্যে এমন কিছু আছে যে এখানে কেবল কবিতা উচ্চারণ করার বিষয় নেই। প্রথমেই রয়েছে আবৃত্তি শব্দের মধ্যে একটা উপসর্গ আ। এই আ হচ্ছে বিশ্বব্যাপী ব্যবহৃত আ ধ্বনি। মোবাইল ধরে দেবো একটু। হ্যাঁ, পরিচর্যা, আমি কি আপনাকে একটু মিউট করে রাখি, আপনি শুনতে থাকুন। সবাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সবারই মনোযোগ আকর্ষণ করছি। কি আকর্ষণ করছি? মনোযোগ। তো সাধারণত আমরা মনোযোগ বলি। তাহলে মনের সঙ্গে যখন যোগ শব্দটা যুক্ত হলো, তখন আর ওটা মনোযোগ থাকে না। তখন মনোযোগ, মনোযোগী, এরকম। মন থেকে যা জাত হয় তা মনোজ নয়, মনোজ। বন থেকে যা জাত হয় তা বনজ হয় না, বনজ। যাক, এইভাবে আমরা শিখব। প্রথমে আসি আ। কি বলছি? আ। আ একটা উপসর্গ। উপসর্গ কি করে? আমরা সবাই জানি যে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন আমরা বলি যে আমরা, আবার কেউ কেউ বলি আমোরা। তো মোরা মানেও তো আমরা। তাহলে আমরা মানে কি আবার? তাহলে মোরা কি দরকার? বা ধরা যাক যে আমাদের এই শরীর মাথা থেকে একেবারে পা পর্যন্ত আমরা কি বলি? আপাদ মস্তক। আপাদ মস্তক মানে কি কেবল মাথা থেকে পা পর্যন্ত শুধু এই শরীরটাকে বোঝায়? তা কিন্তু নয়। তার মানে শব্দ চিন্তন আছে, শব্দকে চিন্তা করতে হয়। আপাদ মস্তক মানে হচ্ছে সর্বব্যাপী, সমস্ত অস্তিত্ব নিয়ে, সবটুকু নিয়ে এই আ। আপাদ মস্তক। বা আমরা যখন বলি তোমাকে আমার আনত শ্রদ্ধা জানাই, মানে সর্বতোভাবে নিজেকে সমর্পণ করে নত হয়ে শ্রদ্ধা জানানো। আমরা আমাদের মাতৃভূমিকে বলি আনত, আভূমি প্রণাম জানাই। আনত হয়ে আভূমি। আভূমি মানে ভূমিতে মাথা ঠেকিয়ে ওই ভূমি পর্যন্ত। তাহলে আ, এই উপসর্গ কত শব্দই যে শুধু তৈরি করছে তা নয়, আমাদের চিন্তার ব্যাপ্তি ঘটাচ্ছে। আ নত, আ মৃত্যু, আ জন্ম, এরকম করে বলি। তাহলে এই আবৃত্তি শব্দ, এর মধ্যে বলা হলো যে বৃত্তি। তার মানে আমরা আবৃত্তি করব এইভাবে, আমার সবটুকু উজাড় করে দিয়ে, আমার সমস্ত অস্তিত্বের জানান দিয়ে আমি আবৃত্তি করব। তাহলে আবৃত্তির মধ্যে আর কি আছে? একটা আছে ধাতু। যেমন বৃত্ত একটা ধাতু। এখন এই, আবার এই ধাতুর মধ্যে এলাম। এই ধাতু আসলে কি? ধাতু সবকিছুর মধ্যে আছে। আদর্শের মধ্যে ধাতু আছে, জীবনের মধ্যে ধাতু আছে। ধাতু ছাড়া কিছু নেই। তো ধাতু কি করে? অস্তিত্বকে নিরূপণ করে। আমরা অনেক সময় বলি যে আমি অস্তিত্ববাদী নই, আমি ন অস্তিত্বে বিশ্বাসী। এক অর্থে আবার ন অস্তিত্ব, অনস্তিত্ব কি আছে? সবকিছুরই তো অস্তিত্ব আছে। যেমন এই পৃথিবী, এর একটা অস্তিত্ব আছে বলেই তো আমরা এই পৃথিবীতে বাস করছি। ন অস্তিত্ব, অনস্তিত্ব কি থাকে? যেমন ধরা যাক, আমার একজন বললেন যে না, আমি বাতাস, এর তো অস্তিত্ব আমি দেখি না। তার মানে যা দেখা যায় না সে কি অস্তিত্বকে ধারণ করে না? তো
বাতাস দেখা যায় না, কিন্তু আবার বাতাসকে ঠিক ধরেও বুঝতে পারি না যে আচ্ছা এর শব্দ কোনখানে। ওকে আমি ধারণ করতে পারি না সহজে। ধারণ করতে হলে কি লাগে? বাতাস রাখার জন্য পাত্র লাগে। কিভাবে সেই পাত্র? যেমন একটা বেলুনের মধ্যেও আমি হাওয়া রাখতে পারি, বাতাস রাখতে পারি, একটা চাকার মধ্যে বাতাস রাখতে পারি। এবং সেই বাতাস কেমন শক্তি যে, ধরেন যে সাইকেলের একটা টায়ার, সেই সাইকেলের টায়ার, ওর মধ্যে যতটুকু বাতাস থাকে, সেই বাতাসটুকু না থাকলে সে আর চলতে পারে না। আর আমাদের এই প্রাণ ও বায়ু, এ তো নিচ্ছি আর ছাড়ছি, তাহলে এই বাতাস, এ তো একটা বড় অস্তিত্ব নিয়ে আছে। কিন্তু সেই অস্তিত্বকে আমরা, অতি সাধারণ মানুষ, সেই অস্তিত্বকে আবিষ্কার করতে পারি না, দেখতে পাই না। তা যা দেখতে পাই না তাই কি অনস্তিত্ব? যেমন ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরকে উপলব্ধি করতে হয়, আবিষ্কার করতে হয়। তো দেখা যাচ্ছে না, তো কি হয়েছে? যেমন আমি কি এখন আমার মাকে দেখতে পাচ্ছি? মা তো আমার সামনে নেই, কিন্তু আছে তো। তার মানে চোখের সামনে থাকলেই যে সে থাকবে তা তো নয়। তাহলে এই যে বৃত্ত, একটা ধাতুর কথা বললাম, এই একটা কথা থেকে অনেক কথা চলে আসে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি অতি ক্ষুদ্র মানুষ, তবু আমার কৌতূহল শব্দ নিয়ে, কৌতূহল এই অস্তিত্ব নিয়ে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে, এই মানুষকে নিয়ে। এবং মানুষ তার সেরা সৃষ্টি কর্মটা রেখেছেন কবিতার মধ্যে। এই কবিতা ছাড়া আর কোনো মাধ্যমে কিন্তু তার এই সেরা সৃষ্টিটুকু দিতে পারেননি। উপন্যাস খুব বড় জায়গা নেয়, অনেকটা পড়ে তারপরে একটুখানি জায়গা বের করতে হয় যে কতটুকু জমি দরকার। তো টলস্টয়ের একটা গল্প ওইটুকুই কবিতা, যে কতটুকু জমি তুমি চাও, কতটুকু জমি দরকার। তার মানে একটা গল্প উপন্যাসে ওই একটা কথা। আবার কোন কোন উপন্যাসের পরতে পরতে কবিতা থাকে। তাহলে বৃত্ত, বৃত্ত হচ্ছে একটা ধাতু। এই ধাতুটা কি বলতে চায়? বয়েরিকার খণ্ডতা বৃত্ত। এই ধাতু মানে শব্দের ক্রিয়ারূপ, এটা হলো মানে শব্দের মূলে রয়েছে, বা একে একে আমরা ফরাসি ভাষায় বলে রাসিন, আমরা বলতে পারি আহ এটা হচ্ছে শেকড়। শব্দের শেকড় থাকে, শেকড় থেকে তারপরে কি হয়? গাছ হয়, ডালপালা হয়। তার মানে একটা ধাতু থেকে বহু বহু শব্দ তৈরি হয়। হুম। প্রত্যয় থেকেও তাই হয়। যাই হোক, আমি ব্যাকরণের ক্লাস নেব না। ব্যাকরণ আমার খুবই ভালোবাসার জায়গা, যদিও আমরা অনেকেই ব্যাকরণকে অকারণে ভয় পায়। তো ব্যাকরণকে অকারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্যাকরণ খুব সহজ জিনিস। তাহলে বৃত্ত, বৃত্ত একটা ধাতু। এই আবৃত্তি শব্দটাকে আমরা ভাঙলাম, বিশ্লেষণ করতে গেলে প্রথমে পেলাম তারপরে হলো বৃত্ত। তো বৃত্ত এই ধাতুর মানে কি? মানে হচ্ছে বারবার, বারংবার। আর আছে আর একটা প্রত্যয়, কয়ে তয়ে রহস্যইকার। যেমন আমরা বলি উক্তি, তাহলে উক্তির কয়ে ত রইল। এই কয়ে ত এর মানে হচ্ছে উচ্চারণ বা বলা বা বচন। তার মানে যা সর্বতোভাবে বারবার উচ্চারিত হয়, তাই মূলত আবৃত্তি। এটা হলো একটা আবিধানিক অর্থ। আর একটু বড় করে যদি বলি আমরা, আধ্যাত্মিক ভাবে যদি বলি, তাহলে কি আবৃত্তিকে কি বলতে পারি? যে আবৃত্তি হলো জীবন চক্র। জীবনে একটা চক্র আছে, এই চক্রটা সবাই পূরণ করতে পারেন না, আমরা সবাই পারি না। এই জীবনের একটি চক্র পূরণ করতে হলে কি করতে হয়? মানে একটা চাকা,
এই চাকাকে পরিপূর্ণ করলে সে কি হয়, সে একটা চলার শক্তি পায়। কিন্তু চাকা যদি ভাঙা হয় তাহলে সে চলতে পারে না, বা তাকে একটুখানি ভাঙা রয়েছে, তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হলো। আর এক অর্থে তাহলে আবৃত্তি হলো জীবন চক্র। জীবন চক্র নিয়ে আরেকদিনে আমি কথা বলবো, সংক্ষেপে শুধু এইটুকু বলি, এই যে জীবনের যে এই চলা, এই বেড়ে ওঠা, আমাদের যে শিক্ষা, এই সবটা মিলে তো জীবন চক্র। এই জীবন চক্রে প্রথমে থাকে শৈশব, তারপরে কৈশোর, কৈশোরের পরে হচ্ছে তারুণ্য, তারপরে বার্ধক্য, বা পূর্ণত্ব প্রাপ্তির মধ্যে দিয়ে জীবনচক্র আর হয়, সমাপ্ত হয়। কিন্তু এর আবার আর একটা ব্যাখ্যা আছে, এটাকে যখন আমরা বলবো যে একটা লাইফ সাইকেল, তখন কি হয়, এটাকে আবার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে হয়, সেটা আর একটা অর্থ। তো আধ্যাত্মিকভাবে আহ, যদি আমরা ব্যাখ্যা করি, এর মধ্যে যদি আমরা স্পিরিচুয়াল বিষয়ে আজ কথা না বলি, তবুও বলি যে এটার মধ্যে কি আছে। যেমন জীবনে আছে বানপ্রস্থ। মহা মুশকিল একটা মানে প্রসঙ্গ নিয়ে আসতে গেলে আরো অনেকগুলো প্রসঙ্গ চলে আসে। তো সেইটা বরং আমরা ধীরে ধীরে বলবো, আগেই বলবো না। তাহলে বানপ্রস্থে গিয়ে কি হয়, জীবন চক্র শেষ হয় যখন আমরা নিত্য কর্ম থেকে একটু অবসর নিই। প্রতিদিনের যে কর্মধারা, তার থেকে ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে একটু অবসর গ্রহণ করি যখন, তখন সেটা বানপ্রস্থে গিয়ে পৌঁছায়। তাহলে জীবনচক্র ওই পর্যন্ত যেতে হবে। আচ্ছা, তো এটা মানে জীবনচক্রটাও হচ্ছে আবৃত্তি। আর এক অর্থে আধ্যাত্মিকভাবে যদি চিন্তা করি, ফিলোসফিক্যালি যদি চিন্তা করি, এবার আমরা আরেকটু সহজ করে আবৃত্তিকে ব্যাখ্যা করি। আবৃত্তি করি তার মানে কি, আমরা শব্দকে উচ্চারণ করি। এই শব্দকে উচ্চারণ করতে গেলে কি করতে হয়, যা যা করতে হয় তাই নিয়ে আবৃত্তি হয়। সেটা কিভাবে হয়? হ্যাঁ, সেই শব্দের মধ্যে যে গুণগুলো আছে সেগুলো আবার বের করতে হয়। শব্দের মধ্যে কি আছে? শব্দের মধ্যে ছবি আছে, তার মানে তার রূপ আছে। শব্দের মধ্যে আবেগ আছে, তার মানে রস আছে। এবং শব্দকে আমরা যেন রং দিয়ে দেখতে পাই। যেমন ধরা যাক, বললাম খুব ভোরবেলার কথা, এরকম যদি বলি, সূর্যদেব কোনখানে তোমার প্রভাত হলো, এরকম যদি বলি, বা এখানে নামলো সন্ধ্যা, সন্ধ্যাটা একরকম বললাম, ভোর বেলাকার কনক চাপা, এই সঙ্গে সঙ্গে শব্দের গন্ধ পাচ্ছি, তার রং পাচ্ছি, রূপ পাচ্ছি, রস পাচ্ছি। তাহলে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ সব মিলে হয় আবৃত্তি, আনন্দ। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ সব মিলে হয় আবৃত্তি, আনন্দ। তাহলে শব্দ, স্পর্শ এবং তার রূপ, তার রস এবং তার গন্ধ, এই পাঁচটা জিনিস জানতে হয়। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাহলে প্রথমে শব্দটা নিই। একটা শব্দ নিলাম, কিরকম শব্দ? ধরা যাক আমি বললাম কবিতা কল্পলতা, আকুলা চঞ্চলতা।
তো কবিতা কল্পলতা, আকুলা চঞ্চলতা। তো কবিতা কল্পলতা, তার মানে যে লতাকে দেখি তাকে আমি কল্পনা নিতে পারি। এবং আকুলা চঞ্চলতা, তাহলে লতা তো বেশি চঞ্চল হতে পারে, একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়ে ওঠে সে। কল্পলতা, তাহলে আমার এই মানস পটে যে কল্পনার ছবি আমি তৈরি করি, যে লতা তৈরি করি, তার মধ্যেও চঞ্চলতা আসতে পারে। এই চঞ্চলতাটা সবসময় খারাপ অর্থে নয়, সদর্থক অর্থে। অর্থাৎ প্রাণপ্রবাহ থাকলেই তো চঞ্চল হবে। আমরা যখন দেখি, আচ্ছা একটুও বাতাস নেই, গাছের পাতা নড়ছে না, গাছের পাতাও যেন থেমে আছে, আর সামান্য একটু বাতাস হলেই পাতা দুলতে থাকে, একটু বেশি হলে আরো দুলতে থাকে, এবং আরেকটু বেশি হলে বাতাসের প্রবাহ যখন বেড়ে যায় তখন তার শাখা সহ দুলতে থাকে। এবং আরো চঞ্চলতা তৈরি হলে তখন কি হয়, গাছপালাগুলো যেন ছিঁড়িয়ে ছুটে যাবে, এরকমটা মনে হয়। তাহলে এই চঞ্চলতা, এটাই হচ্ছে কবিতা। এবং সেই চঞ্চলতাকে আমাদের ধারণ করতে হয়। তাহলে শব্দ, শব্দ কি? শব্দ স্থির, আবার শব্দ চঞ্চল। কিরকম? কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে বলতে খুব সুবিধা হয়। বিদ্রোহী কবিতা, এটা আমাদের পাঠ্য রয়েছে আবৃত্তির কর্মশালায়। বিদ্রোহী কবিতার আবৃত্তি শিখতে হবে। যারা হয়তো আগে শিখেছেন তারাও আবার নতুন করে শিখবেন। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রের। বলবীর বল, মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। কেমন? এই যে চঞ্চলতা বাড়ছে, মানে কোন জায়গায় চলে গেছেন, খোদার আসন আরশে ছেদিয়া। আবার স্থির রয়েছেন, নতশির ওই শিখর হিমাদ্রের, সেই হিমালয়ের চূড়াতে যে তুষার রয়েছে, বরফ লেগে রয়েছে, সেটা যেমন স্থির হয়ে আছে, ওরকম স্থির আবার এই চঞ্চলতা। তাহলে শব্দকে আমরা আবৃত্তি করছি, শব্দকে আবিষ্কার করছি, শব্দের ছবি আঁকছি, শব্দকে স্পর্শ করছি। কোনো কোনো শব্দ খুব সহজে স্পর্শ করা যায়, যেন আমি তাকে ধরছি, হ্যাঁ, যেন আমি তাকে আদর করছি। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? এই, মানে মনে হচ্ছে এবার শব্দকে স্পর্শ করছি। যখন খুব নিবিড় কণ্ঠে বলা হচ্ছে, এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি নীরা, এই তখন অন্যভাবে স্পর্শ করছি। তাহলে শব্দকে কণ্ঠ দিয়ে নয়, আত্মা দিয়ে, চেতনা দিয়ে স্পর্শ করতে হচ্ছে। এবং তার রূপটা, অবারিত মাঠ গগন ললাট, অবারিত মাঠ, আবার ললাটটা কেমন? গগন ললাট, আমি দেখতে পাচ্ছি, চিত্রকল্প, তার মানে তার রূপটা দেখতে পাচ্ছি। আবার আমাকে ওর আবেগ, ওর ভেতরের যে কান্না, বেদনা, আনন্দ, সবকিছু আমার এই কণ্ঠ দিয়ে ফুটিয়ে তুলতে হচ্ছে আবৃত্তিতে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে এটা মানে করুণ গল্প, এমন একটা বেদনার কথা এইবার আমি উচ্চারণ করব আস্তে আস্তে। সবাই ওই শোকের মধ্যে গিয়ে যেন সবারই চোখের কোণায় চিকচিক করে উঠবে।
তার মানে শব্দের স্পর্শ, গন্ধ, রূপ, রস, এই সব কিছু আমাকে ধারণ করতে হবে। এবার তাহলে আবৃত্তির সংজ্ঞায় আসি আমরা। শব্দের রূপ, রস, গন্ধ সহ বোধের সজীব উচ্চারণই আবৃত্তি। তাহলে এর মধ্যেই বলে দেয়া হলো যে আবৃত্তি করতে কি কি লাগে। শব্দের রূপ, রস, গন্ধ সহ বোধের, তাহলে সবটা মিলে হচ্ছে বোধ। বোধের প্রাণবন্ত উচ্চারণ, সজীব উচ্চারণই হচ্ছে আবৃত্তি। তাহলে আমাদের কি করতে হবে? শব্দকে জানতে হবে, ভাবরস জানতে হবে, তার গন্ধ ফুটিয়ে তুলতে হবে, আর সবটা মিলে হচ্ছে আবৃত্তি। বোধের কাছে যেতে হবে, এবং বোধ হচ্ছে মানুষের সর্বোত্তম অর্জন। নলেজ প্রাথমিক, জ্ঞান, জ্ঞান, অভিজ্ঞতা, উপলব্ধি, এই তিনে মিলে হয় বোধ। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে, ওই বৈদিক যুগে আবৃত্তিকে বলা হচ্ছে আবৃত্তি সর্বশাস্ত্রাণং বোধাদৌপি গরীয়সী। তাহলে বোধের চাইতেও আরো উপরে রাখা হলো আবৃত্তিকে। আবৃত্তি সকল শাস্ত্রের বোধের চাইতেও গৌরবের। আবৃত্তি সর্বশাস্ত্রাণং বোধাদৌপি গরীয়সী। তাহলে এই জায়গাটাই আমরা এসে গেছি, এই আবৃত্তির জায়গায়। তো আমরা ধীরে ধীরে আবৃত্তি শেখার চেষ্টা করব। শুধু কবিতা পড়ব আর সেটার প্রমিত উচ্চারণে আবৃত্তি করব, ছন্দ মেনে আবৃত্তি করব, শুধু তাই নয়। আমরা আসলে চাই, যেহেতু আপনারা অনেকেই সহজ মানুষের কথা বলেছেন, তো সহজ মানুষ এর একটা অন্য উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কেমন? কোভিডের সময়, করোনা কালে সারা পৃথিবী তো আক্রান্ত হয়েছিল। এবার এই করোনা যুদ্ধে মানুষ যুদ্ধক্ষেত্রে না গিয়ে অন্য সব মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকবে, এটাই ছিল যুদ্ধ। এ হচ্ছে নিজের সঙ্গে গৃহবর্তী যুদ্ধ। আমরা তো মূলত ঘরের কাঙাল, তাই না? যে ঘর চাই আমরা। এখনো বাংলাদেশে প্রতি ঘরে ঘরে ঘর নির্মীয়মান, প্রতি ঘরে ঘরে ঘর নির্মীয়মান। এত নির্মাণ আমি পৃথিবী এত দেশে গিয়েছি, এত নির্মাণের উৎসব আমি দেখিনি। কারণ হচ্ছে ইউরোপে তো মানুষ বাড়ে না, ঘর পড়েই থাকে, পড়েই থাকে। তো ঘরকে এরা বলে সম্ব। তো সম্ব, আহ সেদিন আমরা একটা ফিল্ম দেখলাম, সম্দু সম্দু মারিনা, মারিনার ঘর। হ্যাঁ, তা আমরা তো এরকম বলি বলি না, অমুকের ঘর। জ্যোতিরিন্দ্র নন্দীর একটা বিখ্যাত উপন্যাস আছে, 12 ঘর এক উঠোন। তার মানে 12টা ঘর এতই গরিব, এই 12টা ঘর তার জন্য একটি মাত্র উঠোন। 12টা পরিবার বসবাস করে একটি জায়গায়, 12 ঘর আর একটি উঠোন। আর কারো কারো ঘর থাকে মস্ত বড় মাঠের মতো উঠোন, উঠোনের কোনায় একটা ঘর। তা আমাদের এই ঘর, ঘরে ঘরে ঘর নির্মীয়মান। গ্রামে ঘর, উপজেলা শহরে ঘর, জেলা শহরে ঘর, মহানগরীতে ঘর, এবং মাঠের মধ্যে কৃষি জমি, কৃষি জমিকে উদ্বাস্তু করে দেওয়া হচ্ছে, ফসলের জমি। পৃথিবীতে ফসলের জমি খুব কম,
যেমন আয়তনের দিক থেকে ফ্রান্স বাংলাদেশের থেকে 3 গুণেরও বেশি বড়। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশের তুলনায় 3 গুণেরও কম। এত কম মানুষ, এই 5.5 কোটি, প্রায় 6 কোটি এখানে মানুষ। আয়তনের দিক থেকে বাংলাদেশের থেকে 3 সাড়ে 3 গুণ বড় প্রায়। কিন্তু কৃষি জমি, আবাদযোগ্য জমির পরিমাণ কম। আর যেখানে আবাদ করা যায়, একটু পাহাড় কেটে একটু সমতল করা হয়েছে বা একটুখানি মাঠের জমি আছে, ওই জমিতে কখনো ঘরবাড়ি হবে না, মার্কেট হবে না। ওটা হচ্ছে গাছের জন্য, আঙুর গাছের জন্য, গমের জন্য, শাকসবজির জন্য। আর যেখানে শুধু পাথর আর পাথর, একটু উঁচুতে, জল যেখানে দাঁড়ায় না, সেই জায়গাটাই বাড়ি করে এরা। আর আমরা কি করছি এখন? যেখানে মাঠের জমি, 3 বার ফসল হয়, সেই ফসলের ক্ষেত নষ্ট করে রাস্তা বানাচ্ছি এবং কি করছি? বাড়ি বানাচ্ছি। উন্নত বিশ্বে ফসলের মাঠ ভরাট করে এরকম রাস্তা বানানো হয় না। রাস্তা যেখানে আদিগন্ত বিস্তৃত মাঠ আছে, সেই মাঠের একটু উপর দিয়ে রাস্তা চলে যাবে অথবা নিচে দিয়ে যাবে, কিন্তু মাঠ, জমিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এমন এক দিন আসবে যখন আমরা মানে দুমুঠো ভাত খাওয়ার জন্য, ধান চাষ করার জন্য জমি পাবো না। এত ভাতের আকাল হবে। মানে এতটুকু একটা দেশ, 18 কোটি বলা হয়, 20 কোটি মানুষ হয়ে গেছে আসলে। এত মানুষ, তো তাদের যদি জমি না থাকে, আবার যদি অত উপার্জন না থাকে, তাহলে কে তাদের কাছে ধান বিক্রি করবে? পৃথিবীতে সামনের দিকে যুদ্ধ হবে জল নিয়ে আর খাদ্য নিয়ে। জলের অভাবে যুদ্ধ হবে এবং খাদ্যের অভাবে যুদ্ধ হবে। তাই খাদ্যের নিশ্চয়তার জন্য উন্নত বিশ্ব দিনে দিনে তাদের কৃষি জমি এবং উর্বরা শক্তি বাড়ানোর চেষ্টা করছে এবং স্বনির্ভর হবার চেষ্টা করছে। যাক, আমি একেবারে অন্য প্রসঙ্গে চলে গেলাম, কিন্তু এটাও তো আমাদের দায়িত্ব, তাই না? যে আমরা কিভাবে আত্মঘাতী হয়ে উঠছি, যে আমাদের এই সমস্ত মাঠের জমি, ফসলের জমিকে নষ্ট করছি। এটাও তো চিন্তার বিষয়, তাই না? যে আমি কেবল কি আমার নিজের যাপনটা করে যাব, কিন্তু পরবর্তী প্রজন্ম তারা কি করবে? তাদের জন্য কি আমার দায়িত্ব নেই? আমি তো মরে যাব, আমার তো মরে গেলে আর আমার খেতে হবে না। মরে গিয়েও কি আমি মরে যেতে পারবো? মরে গিয়েও তো আমি বেঁচেই থাকবো। কোনো না কোনো ভাবে আমার অস্তিত্ব এই পৃথিবীতে থেকে যাবে। কিন্তু খারাপ কাজ করে গেলে গালি খেতে হবে, ভালো কাজ করলে হয়তো বা কেউ প্রশংসা করতেও পারে। যাক, তাহলে আবৃত্তিতে আসি আবার। কি বলছিলাম? শব্দের রূপ, রস, গন্ধ সহ বোধের সজীব উচ্চারণই আবৃত্তি। তার মানে উচ্চারণ আমাদেরকে জানতে হবে, উচ্চারণের নিয়ম জানতে হবে, কিন্তু কিরকম উচ্চারণ? সজীব উচ্চারণ, যে উচ্চারণের মধ্যে প্রাণ আছে। মানে শুকনো উচ্চারণ হলে হবে না, প্রাণময় উচ্চারণ হতে হবে। যাক, অনেকক্ষণ আমি এই আবৃত্তি নিয়ে কথা বলে ফেললাম। এবার মনে হয় যে এবার কবিতায় আমরা আসি। একটা কবিতা পড়া দেব, একটা বা দুটো দেব প্রথম দিনে। যে কবিতাগুলো প্রতি ক্লাসে পড়া দেব, সেগুলো পরের ক্লাসে আমাকে পড়া দিতে হবে। এটাই হচ্ছে মৈত্রী আবৃত্তি পাঠশালার এখন একটা মোটামুটি এরকম দাঁড়িয়েছে, যে এইভাবে আমরা এগিয়ে যাব। এটাকে খুব নিয়ম, ব্যাকরণ, বাধ্যতামূলক এরকম কিছু বলবো না, কিন্তু এরকম একটা উদ্দেশ্য থাকবে যে প্রতি সেমিস্টারে, প্রথম সেমিস্টারে 10টা, দ্বিতীয় সেমিস্টারে বোধহয় এরকম 10টার কাছাকাছি আমরা কবিতা পড়বো, কিন্তু পরীক্ষা দেবো 6টা কবিতার দ্বিতীয় সেমিস্টারে। কিন্তু প্রথম সেমিস্টারে আমাদের 10টা কবিতার পরীক্ষা দিতে হবে। 10টা কবিতার হয়তো একটু বেশিই শিখবো, কিন্তু 10টা কবিতার পরীক্ষা 100 নাম্বার। দ্বিতীয় সেমিস্টারে গিয়ে একটা দীর্ঘ কবিতা এবং অত্যন্ত কঠিন কবিতা, বিশ্ব সাহিত্যের সেরা একটি কবিতা, বিস্ময়কর প্রতিভা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। তো বিদ্রোহী কবিতা 50 নাম্বার,
আর 5টা কবিতায় বা 3-4টা কবিতায় এরকম মিলে আর 50 নম্বর হবে। তৃতীয় সেমিস্টারে গিয়ে আমরা শিখব কয়েকটা কবিতা, মানে একটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এবং আরো কিছু কবিতা। আর চতুর্থ সেমিস্টারে গিয়ে আমরা শিখব চর্যাপদ। তো চর্যাপদ প্রথমেই রাখতে পারতাম, কিন্তু যেহেতু এই ভাষাটাকে আমরা অতটা ভালো জানি না, আমাদের ভাষার প্রথম নিদর্শন এই হচ্ছে আমাদের 3 মাসের সেমিস্টার এবং একটা লিখিত পরীক্ষা আছে। লিখিত পরীক্ষা মানে প্রেজেন্টেশন, যে আমরা প্রথম সেমিস্টারে কি শিখলাম। তার মধ্যে কিছু থাকবে মূল বিষয়, যেমন আজ আমাদের এই ক্লাসে হলো যে আবৃত্তি কি, আবৃত্তি করতে কি কি লাগে ইত্যাদি ইত্যাদি বলা হলো। এটা হয়তোবা 50 শব্দে লিখতে হবে এই আজকের ক্লাসের সারমর্ম, এটা নোটটা রাখতে হবে। তারপরে হচ্ছে বর্ণ পরিচয়, ধ্বনি, ধ্বনি বর্ণ উচ্চারণ, এই সব কিছু। আর ছন্দ, ভাবরস, এবং সামগ্রিকভাবে যে 3 মাসের এই ক্লাসগুলোতে আমি কি শিখেছি সেই বিষয়ে একটা মূল্যায়ন। সব মিলিয়ে একটা 50 নম্বরের একটা লিখিত পরীক্ষা, হাতে লিখে মোবাইলে ছবি তুলে অথবা স্ক্যান করে আমাকে পাঠিয়ে দিলে, ওটা চতুর্থ সেমিস্টারে, অনেক দেরি। এইভাবে আমরা এগিয়ে যাব। আর একটা অনুরোধ সবার কাছে থাকবে, সেটা হলো যে কবিতাগুলোকে আমরা না দেখে পড়ার চেষ্টা করব, অর্থাৎ আত্মস্থ করব। আমাদেরকে কবিতা ধারণ করতে হবে, বারবার পড়তে হবে, তাহলে কবিতাগুলো আমাদের মনে থাকবে। তার মানে স্মৃতি থেকে বলবার জন্য উৎসাহিত করছি। আচ্ছা, যখন আমাদের মৌখিক পরীক্ষা হবে, সবার সামনেই এই অডিওর পরীক্ষা দিতে হবে, অন্য কেউ দেখবে না পরীক্ষাটা। আহ, যদি আমরা দেখে দেখে আবৃত্তি করি, তাহলে প্রথমেই 1 নাম্বার কাটা যাবে, অর্থাৎ 10-এর মধ্যে 9 পাওয়া যাবে। আর যদি না দেখে করি, তাহলে 10-এর মধ্যে 10 পাওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে উচ্চারণ ভুল, প্রতিটি উচ্চারণ ভুলের জন্য নাম্বার কাটা যায় 0.5। তো ওরকম করে দেখা গেল যে একটা কবিতায় 5টা ভুল হয়েছে উচ্চারণ, তাহলে তো একেবারে 2.5 নাম্বার কাটা গেল। ছন্দে ভুল হলে 1 নাম্বার কাটা। কবিতার রস নির্বাচনের জায়গায় ভুল হওয়ার কোনো রকম দুর্ভাবনা নেই, তার কারণ আমরা তো রসটা বলেই দিচ্ছি, আমরা একসঙ্গে কাজ করব, কোনো সমস্যা নেই। রসে সাধারণত ভুল হবে না। তো রসের জায়গাতেও দেখা গেল যে কবিতাটা করুণ রসের, কিন্তু কেউ পরীক্ষার সময় একেবারে দ্রোহের কবিতা বানিয়ে উচ্চারণ করলেন, তখন নাম্বার কাটা যাবে 1 নাম্বার। তো ছন্দ ভুলের জন্য 1 নাম্বার কাটা, রসের ভুলের জন্য 1 নাম্বার কাটা, আর উচ্চারণের জন্য, প্রত্যেকটা ভুল উচ্চারণের জন্য 0.5 কাটা। আর দেখে বলার জন্য প্রথমে 1 নাম্বার মাইনাস। তার মানে এইগুলো একটু মাথায় রাখতে হবে। এটা একটা পদ্ধতি রেখেছি, এটা এক ধরনের হচ্ছে কি, আমার শাসন নয়, এটা হলো আত্মশাসন বা আত্মানুশাসন বলতে পারি। কেমন? আত্মানুশাসন, নিজেকে, নিজের আত্মাকে শাসন করতে হয়। এই নিজের আত্মাকে শাসন করি না বলেই আমাদের কি হয়, মানে শাসনহীন আত্মা কি করে, সে হচ্ছে মানুষের মধ্যে প্রবৃত্তি তৈরি করে, প্রবৃত্তি তাড়না তৈরি হয় যখন আত্মার শাসন থাকে না। তাহলে যে মানুষের আত্মার শাসন নেই, তার কি আছে, তার কুপ্রবৃত্তি আছে। তার মধ্যে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো ভয়ঙ্কর রকমের থাকে। তাহলে আত্মাকে শাসন করতে হয়। তো সে আত্মাকে, আগে তো আত্মাকে জানতে হবে, তাই না? আত্মানং বৃদ্ধি। আমরা সক্রেটিসের কথাটাকে বেশি করে বলি, বড় করে বলি, যে সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, কিন্তু তার বহু আগে বলা হয়েছে আত্মানং বৃদ্ধি বা আত্মনং বৃদ্ধি, জ্ঞানাঞ্জন শলাকয়া কথা বলা হয়েছে। তাহলে, এবং আমাদের মহাত্মা লালন কি বলেছেন,
দিব্য জ্ঞান লাভের কথা বলেছেন। দিব্য অর্থাৎ দিবা, দিনের আলোর মতো পরিষ্কার। যে আলো আমরা জ্বালাই, যে আলো আমাদেরকে সুইচ অন করে আলোকিত করে, সে আলো নয়, প্রকৃতির আলো, দিবা আলো, দিবালোক, পরিষ্কার জ্ঞান, যে জ্ঞানের মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো রকম সংশয় নেই, যে জ্ঞান স্বচ্ছ, শুদ্ধ, সত্য, তাই হচ্ছে দিব্য জ্ঞান। তাই দিব্য জ্ঞান লাভের কথা বলেছেন লালন। তো সেইভাবে আমরা এই এক একটা সেমিস্টারে চেষ্টা করব ওই জায়গায় পৌঁছে যেতে। এবং এর মধ্যে যখন আমরা থাকব, যেদিন শুধু এই ক্লাসে নয়, যেদিন আমরা একটু কবিতা নিয়ে চর্চা করব, যখন করব তখন যেন অন্য কিছু না করি। আমরা যেমন কি করি, যে কোথাও হয়তো বা একটা মিটিংয়ে বসেছি বা কোথাও একটা আলোচনায় যুক্ত হয়েছি, কোনো অনুষ্ঠানে গেছি, সেখানেও দেখা যায় কি, যে আমাদের মনকে খণ্ডিত করে মনের একটা অংশকে রাখি মোবাইল ফোনে, আর একটা অংশকে রাখি যার সামনে উপস্থিত তার দিকে। তার মানে আমি যার সামনে উপস্থিত হই বা যে মণ্ডলীতে উপস্থিত হই, সেই মণ্ডলীতে আমাকে সম্পূর্ণ দিই না, আমাকে সম্পূর্ণ যুক্ত করি না। আচ্ছা, এই যে আমি আমি করছি, আমি কে? এই আমিকেও তাহলে জানতে হবে। আমি মানে কি? এই হাত, এই হাতটা কি আমি? এই হাত যদি আমি বিচ্ছিন্ন করে দিই, ধরা যাক একটা দুর্ঘটনা থেকে আমার হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল, এই বিচ্ছিন্ন হাত নিয়ে কেউ কি শনাক্ত করতে পারবেন আমাকে? তাহলে এই হাতটা আমি নই। তাহলে ডান হাতও নই, বাম হাতও নই। তো রবীন্দ্রনাথ কবিগুরু বলছেন, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র, তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রূপে। তাহলে আমি এই যে হাতটাকে বলছি, এই হাত আমার বলে দাবি করছি। আমি যখন ঘুমিয়ে, তখন এই আমার হাত কি কোনো কাজ করছে? হয়তো সাড়া পাওয়া যাবে। ঘুমিয়ে গেলে অচেতন আমি। তাহলে ঘুমন্ত একটা শরীর, তার থেকে যদি আমার প্রাণটা বেরিয়ে যায়, একটু আগের আমি, সে আমি কি হয়ে গেলাম? একটা মৃতদেহ। ওই মৃতদেহ যদি আমি হই, তাহলে ওই মৃতের সৎকারের পরে তারপরেও আমরা বলছি যে তার আত্মার সদ্গতি কামনা করি। কেন বলছি তাহলে? তার মানে আমরা যা দেখি, আমি একটা দৃশ্য, আমাদের মুখাবয়ব, এটা হলো দৃশ্য। এই দৃশ্য ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। পৃথিবীর কোনো দৃশ্য দ্বিতীয়বার আমরা দেখতে পাই না। যাকে আমি পিতৃরূপে দেখছি, দর্শন করছি, তিনি আমার পিতা, কিন্তু সেটা অভ্রান্ত সত্য নয়। যাকে আমি পিতা রূপে, মাতা রূপে আমি দেখছি, যেখানে লালিত পালিত হচ্ছি, সেটাই আমার ঘর। কে বলেছে? লোকে বলেছে। আমি বড় হচ্ছি বলে সেটাই আমি জানি আমার ঘর। মানুষ যত উপরে উঠতে পারে, তত তার জাত পাত, তার বিভাজন দূরে সরে যায়। তো আইফেল টাওয়ারের উপরে উঠলে প্যারিস শহর পুরোটা তো দেখাই যায়, দূরে মাঠ দেখা যায়। তাহলে যত আমি উপরে উঠতে পারবো, তত সংকীর্ণতাকে জয় করতে পারবো। আমি যে এই পৃথিবীর লোক, এই কথাটা কে বলেছেন? কবিয়াল বিজয় সরকার। তাহলে কবিরা কত বড় মানুষ! এই পৃথিবীর লোক, পৃথিবীর অস্তিত্বের সঙ্গে নিজেকে শনাক্ত করতে পারলে কবি বলতে পারেন, আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী। পৃথিবী, আমরা থাকি আমার ঘর নিয়ে, এটা আমার ঘর, এটা আমার বাক্স,
এটা আমার গয়নার বাক্স, এটা আমার আলমারি। কত ক্ষুদ্র জায়গায় নিজেকে আটকে রাখি। কিন্তু যখন একজন বড় মানুষকে শনাক্ত করি, যেমন ধরা যাক এই যে কুমিল্লার কথা কালকেও বলছিলাম, কাজী নজরুল ইসলাম 5 বার এসেছেন কুমিল্লায়। তো কাজী নজরুল ইসলাম কোথায় কোথায় ঘুমিয়েছেন, কোন জায়গায় থেকেছেন, সেই দৌলতপুরে তার সেই খাটটা এখনো আছে। তো তিনি যদি একজন হযবরলা মানুষ হতেন বা হরিপদ কেরানি হতেন, তাহলে কি তার ওই খাট থাকতো? আমি সবাইকে পেয়ে খুবই আনন্দিত যে আরেকটা আহ, আমাদের আবৃত্তির গ্রুপ তৈরি হলো, নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ এই কাব্যটি আমার খুব প্রিয়। আমার আসলে আবৃত্তির প্রযোজনার প্রথম স্ক্রিপ্টই ছিল নকশি কাঁথার মাঠ। 1993 সালে 11ই নভেম্বর আমরা এটা মঞ্চে আনি, এবং 1993 থেকে আমি নিজে সংগঠন করি। এর আল মাহমুদের কবিতা, কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টার ধ্বনি, রাবেয়া, রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টি গন্ধ, উঠানে ছড়ানো জাল, আর বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো, সভা, স্বাধীনতা, মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক, দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির, দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মাকতবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। তো এখানে একটা শব্দ আছে ভেজানো, উচ্চারণটা ভেজানোই হবে, মানে দরজাটা খিল আটানা, ছিটকিনি লাগানো বা তালা লাগানো নয়। কেউ একজন বাড়িতে ঢুকছে, তাকে যদি বলি হ্যাঁ দরজাটা একটু ধাক্কা দিয়ে চলে এসো ভিতরে, এটাই হচ্ছে ভেজানো দরজা। কেমন? অতুল প্রসাদ সেনের কবিতা আমরি বাংলা ভাষা, এই কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত। প্রধান রস বীর আর মিশ্র রস শান্ত। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, এমন কোথা আর আছে গো, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা। ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তি ধারা। মরি হায় হায় রে, আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা, আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন, হেম মধু বঙ্কিম নবীন, আরো কত মধুপুগ, ওই ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা, আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, গরব কোথায় রাখি গো, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা, আমরি বাংলা ভাষা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনো মায়ে মা মা বলে, ওই ভাষাতেই বলবো হরি,
সাঙ্গ হলে কাঁদা হাসা, আমরি বাংলা ভাষা।